নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আজকে দাঁড়িয়ে যখন আমরা স্ট্রিট ফাইট শুরু করছি, একদিকে যেমন উদ্বেগের পরিসংখ্যান রয়েছে, আবার কোথাও সিলভার লাইনও রয়েছে। গোটা দেশে সংক্রমণের সংখ্যাটা এই মুহূর্তে 2,76,000 পেরিয়ে গেছে, কিন্তু তার মধ্যে রূপলি আলোর রেখা যে এই প্রথম অ্যাক্টিভ কেসের সংখ্যাকে ছাড়িয়ে গেল রিকাভারির সংখ্যা, অর্থাৎ যারা করোনাকে পর্যুদস্ত করে করোনার বিরুদ্ধে জয়ী হয়ে যারা ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন তাদের সংখ্যাটা এই প্রথমবারের জন্য ছাপিয়ে গেল অ্যাক্টিভ কেসকে। নিঃসন্দেহে একটা সিলভার লাইন, যেটা সত্যি সত্যি এই মুহূর্তে কিছুটা হলেও আশার আলো দেখায়। তো একই সঙ্গে যদি আমরা সার্বিকভাবে দেখি যে আজও সংক্রমণের, অর্থাৎ গত 24 ঘন্টায় গোটা দেশে সংক্রমণের সংখ্যাটা সেই 9,000-এর উপর 10,000-এর একটু কমে রইল। আর রাজ্যের দিকে যদি আমরা নজর রাখি, এই মাত্র আমরা যে হেলথ বুলেটিন পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 343টা নতুন সংক্রমণের কেস হয়েছে এবং 17 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 জনই কলকাতার। আর ঠিক এইখানটাতেই যেটা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে যে রাজ্যের অন্যান্য প্রান্তে মৃত্যু হার গত সপ্তাহের তুলনায় কমেছে, কিন্তু কলকাতায় সংখ্যাটা, কলকাতায় হারটা সেটা গত সপ্তাহের থেকে বেড়েছে। তাই কলকাতা নিয়ে একটা মাথা ব্যথার জায়গা থাকছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং একই সঙ্গে আপনাদের দেখাবো যে গতকালকের যে পরিসংখ্যান, গতকালকের যে হেলথ বুলেটিন আমরা দেখেছি, যেরকম নতুন রূপে নতুন আঙ্গিকে হেলথ বুলেটিন দেওয়া হচ্ছে, যেখানে কত মহিলাদের মধ্যে পার্সেন্টেজ কেমন সংক্রমণের, পুরুষদের মধ্যে কেমন, কোন কোন কোমরবিডিটি ফ্যাক্টর সেগুলো করোনাকে আরও ফেটাল করে তুলছে, তার একটা আভাস পাওয়ার চেষ্টা হচ্ছে। গতকালের সেই ডেটাও আপনাদের দেখাবো। আজকে আমাদের সঙ্গে স্ট্রিট ফাইটে যারা সরাসরি অংশ নিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মানস গুমটার, রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমীর চক্রবর্তী এবং কিছুক্ষণ পরে বিজেপির তরফ থেকে রাজু ব্যানার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে ডক্টর সরকারের কাছেই যাব। ডক্টর সরকার, কলকাতায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হারটা সেটা বাড়ছে এবং আজকের ওই লেটেস্ট যে ডেটাটা আমরা পাচ্ছি যে 17 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, যার মধ্যে 10 জনই কলকাতা শহরে, এটা কতটা ভাবাচ্ছে? এটা নিশ্চয়ই আমাদের ভাবাচ্ছে, ভাবানো উচিত। আর এটাতে আমরা যে জিনিসটা করছি যে আমরা যদি একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করি, আমরা নিজেদের মধ্যেই গত 2-3 দিন ধরে একটা ইনফর্মাল অ্যানালিসিস করছিলাম যে কলকাতায় এবং কলকাতার বাইরে ধরো কি সংখ্যায় খুব ক্রিটিক্যালি সিক পেশেন্টসরা যারা ভেন্টিলেটেড হচ্ছেন এটসেট্রা, মানে যাদের উপরে একেবারে তীব্র মাত্রা ক্রিটিক্যাল কেয়ার লাগছে, যারা ভীষণভাবে অসুস্থ। তো হয়তো আমার মনে হয় যে দ্যাট প্রপোর্শন আমার মনে হয় যে আমাদের নেই। ডক্টর সরকার, আমি আপনার কাছে আসবো, একটু অডিও সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আসবো এই সম্পর্কে বিশদে। আমরা একই সঙ্গে দেখাতে শুরু করেছি গতকালকের যে ডেটা, তার প্রেজেন্টেশন, সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাতে দেখাচ্ছি এবং আরও একবার মনে করিয়ে দিই, এটা গতকালকের ডেটা, আজকের ডেটায় কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে নতুন করে 343 জন সংক্রমিত হয়েছেন এবং যার মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 জনই কলকাতার। আমি এখানে একটু সমীরবাবুর কাছে আসবো যে সমীরবাবু, কলকাতার উপর আলাদাভাবে ফোকাস ছিল, ডেফিনেটলি কলকাতা, হাওড়া সহ এই সমস্ত জায়গার উপর আলাদাভাবে ফোকাস ছিল, কিন্তু আমরা যদি দেখি যে কলকাতা শহরে মৃত্যু হার সেটা কিন্তু এই মুহূর্তে মুম্বাই বলুন, ইন্দোর বলুন, ইভেন আহমেদাবাদ বলুন, তার থেকে মৃত্যু হারটা বেশি। গত সপ্তাহে যেখানে কলকাতায় মৃত্যু হার ছিল 7.39%, এবার এই সপ্তাহে সেটা বেড়ে হয়েছে 8.78%, যেখানে গত সপ্তাহে অন্যান্য মানে গোটা রাজ্যের প্রেক্ষিতে ছিল 5.3%, এখন সেটা কমে দাঁড়িয়েছে 4.61%। অর্থাৎ মৃত্যুহার রাজ্যের বাকি অংশে কমছে কিন্তু কলকাতা শহরে বাড়ছে। এটা তো উদ্বেগের। দেখুন মৌপিয়া দেবী, আমি শুরুতেই একটা আশার কথা বলি। নেগেটিভ কথা না বলে আমাদেরও তো বাঁচতে হবে। আশা নিয়ে আমরা কেউই তো এই রোগে ঊর্ধ্বে নই মানুষ হিসেবে। যে সেটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে গত সপ্তাহের শেষ দিকে একেবারে রোববার পর্যন্ত এসে, গত রোববারের ফিগারটা আমি দিচ্ছি 7 তারিখে, সারা পশ্চিমবাংলায় আক্রান্তের সংখ্যাটা হয়ে গেছিল সর্বাধিক 449 জন।
সোমবার সেটা কমে হলো 426, কিন্তু সেই 400-র ওপরেই থাকলো। মঙ্গলবার দিন মানে গতকালকে সংখ্যাটা কমে হলো 372, আজকে সেই সংখ্যাটা আর একটু কমে হয়েছে 343। এটা কিন্তু একটা পজিটিভ সাইড সারা পশ্চিমবাংলার জন্য, যে সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমছে। তার মানে আমরা কিন্তু ব্যাপারটাকে বোধহয় নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছি। কিন্তু আপনি সঙ্গতভাবেই যে প্রশ্নটা তুললেন যে শুধু কলকাতা শহরেই আজকে 10 জন মারা গেছেন, সারা পশ্চিমবাংলায় 17 জনের মধ্যে। দেখুন, জনঘনত্ব যে কোনো রাজ্যের রাজধানী সেগুলোতে বেশি। কলকাতার জন্য পশ্চিমবাংলার রাজধানী, বম্বে মহারাষ্ট্রের রাজধানী, দিল্লি সেটা ক্যাপিটাল। আপনি যদি রাজধানীগুলো দেখেন, তামিলনাড়ুর ম্যাড্রাস বা চেন্নাই, এগুলোর জনঘনত্বের বেশির জন্যে ডাক্তারবাবুরা এটা নিয়ে আরেকটু স্পেসিফিক্যালি বলতে পারবেন। এবং ঘেঁষাঘেঁষি করে থাকা, কনজেস্টেড, তার জন্যে সংক্রমণটা বোধহয় বাড়ছে বলে আমি নন টেকনিক্যাল লোক হিসেবে আমি রাজনীতি করতে পারি, কিন্তু রোগের উপসর্গ বা কিভাবে রোগ বেশি ছড়াচ্ছে সেটা কিন্তু স্পেসিফিক ডাক্তারবাবুদের সাবজেক্ট। ডক্টর সরকার বা আরেকজন ডাক্তারবাবু অ্যাবসলিউটলি সমীরবাবু, আমি এখানে চিকিৎসকদের কাছে আসবো, আমি ডক্টর সরকার বা ডক্টর গুমটার কাছে আসবো। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে রাজু ব্যানার্জি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। রাজু, আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে রাজ্যে মৃত্যু হার গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কমেছে, কিন্তু কলকাতায় মৃত্যু হার সেটা এই মুহূর্তে ভাবাচ্ছে, কারণ গত সপ্তাহের তুলনায় সেটা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আজকের যে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে 343টা নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। যাদের মৃত্যু হয়েছে, 17 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, তার মধ্যে 10 জনই কলকাতার। দেখুন, এটা শুধু কলকাতার বিষয় নয়, এখানে সমীরদা অন্য রাজ্যগুলোর কথা বলছিল। দেখুন, কেরালাতেও হচ্ছে, রাজস্থানে হয়েছে, মহারাষ্ট্র রয়েছে, সেখানে কিন্তু আমাদের বিরোধী সরকাররাই রয়েছে, আর তাদেরকে কিন্তু আমরা কিছু বলছি না, কোনো সমালোচনা বা কিছু করছি না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে অপরিকল্পিতভাবে কোনো পরিকল্পনা মাফিক এই কোভিডকে ট্যাকেল করার জন্যে যেভাবে মমতা ব্যানার্জি তথ্য লুকিয়েছেন তার সাফল্য প্রচার করার জন্যে, আর আজকে তার জন্য আমাদেরকে এখানে ভুক্তভোগী হতে হচ্ছে। আপনি দেখুন, একটার পর একটা ঘটনা যদি দেখেন, প্রথম দিক থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে হেলথ বুলেটিন পাওয়া যাচ্ছে, এবং যাতে কোমরবিডিটি যে কলামটা সেটা অর্থাৎ যে 72 জনের ছিল সেটাকে একদম এক করে দেওয়া হয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যার মধ্যে ইনক্লুড করা হয়েছে। শুধু তাই নয়, কার কার কী কী কোমরবিডিটি, অর্থাৎ কোন কোন কোমরবিডিটি ফ্যাক্টর সেটা এটাকে আরও ফেটাল করে তুলতে পারে সেই সম্পর্কে একটা ডিটেইলড অ্যানালিসিস থাকছে। হ্যাঁ, এটা বোধহয় 1 মাস বন্ধ ছিল, আর কারণটা আপনারা জানেন, পুরোপুরি রাজনৈতিক কারণ। এটা তো প্রথম থেকে করলে হতো, আমরা তো প্রথম থেকে এটা ডিমান্ড করে আসছিলাম যে তথ্য লুকোনোর খেলাটা কিসের জন্যে, তথ্য লুকোনো খেলার কিসের জন্যে, মানুষকে তো সচেতন করতে হবে। কোমরবিডিটি 72-এ গিয়ে আটকে গেল, ব্যাস, তারপর আর কোনো খবর নেই। তা মিথ্যাচার চলছে পশ্চিমবাংলায়। এখানে ডাক্তারদের পিপিই দেওয়া হবে না, এখানে নার্সদের পিপিএ দেওয়া হবে না, মন্ত্রী পিপিই করে ঘুরবে, মমতা ব্যানার্জি ক্রেডিট নেবে। এখানে কোনো পরিকল্পনা নেওয়া হবে না। সুপার স্পেশালিটি হাসপাতাল, একটার পর একটা নীল সাদা রং, দুটো মাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল, কোভিড হসপিটাল, বাকি কোথাও কোনো পরিষেবা নেই। তা স্বাভাবিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আর এখানে যে মৃত্যুর সংখ্যা দেখানো হচ্ছে, আমরা এখনও দায়িত্ব নিয়ে বলছি, এই মৃত্যুর সংখ্যাতেও অনেক জল মেশানো আছে। বহু জায়গায় মৃত্যু দেখানো হয়নি। তার জন্যে আশ্চর্যভাবে আজকে যারা কাশ্মীরে ওই 370-এর সময় মোবাইলের পরিষেবা নিয়ে কথা বলেছিল যে মোবাইলের কানেকশন নেই, আজকে হসপিটালে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তাদেরকে, যদি সঠিক তথ্যটা বেরিয়ে চলে আসে। আমি আসবো রাজু, এই সম্পর্কে আমি সমীর বাবুর রিয়াকশন নিশ্চয়ই নেব। তার আগে আমি একবার ডক্টর গুমটার কাছে চলে যাব। ডক্টর গুমটা, যে পরিসংখ্যান আমরা এখন অবধি দেখছি, যেটা একটু আগে সমীর বাবুও বলছিলেন যে আমরা গত রবিবার দৈনিক সংক্রমণের যে সংখ্যাটা দেখেছিলাম তার থেকে আজকে কমানো গেছে, নিঃসন্দেহে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কিন্তু মোটামুটি কি ধরে নেওয়া যায় যে করোনা নীতি, সরকারের করোনা নীতি সেটা সঠিক পথেই যাচ্ছে? না, সবটা আমরা একই রকমভাবে মনে করছি না। আমরা অনেকগুলো দিন পেরিয়ে এলাম।
লকডাউনের প্রায় 2 মাসের অধিক এবং আনলক 1 সেটাও আমরা অনেকগুলো দিন পেরিয়ে এলাম। এবং এই আনলক 1-এ আমাদের কাছে যা তথ্য এখনও পর্যন্ত আছে তাতে একদিনের একটা তথ্যেই আমাদের এতটা আত্মসন্তুষ্টি আনলে তাতে কিন্তু ভুল থেকে যায়। একটা জিনিস বলতে চাই, যেটা আপনারা শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে এই মৃত্যুর পরিসংখ্যান নিয়ে একটা নতুন বিষয় এই সরকার শুরু করলো এবং সেখানে গত 1-1.5 মাস ধরে এই কোমরবিডিটি 72-এ একদম মানে থমকে থাকা এই পার্টটা উঠে গেল। এটা আমরা দীর্ঘদিন বলেছিলাম এরকম কিছু হয় না, কোমরবিডিটি নিশ্চয়ই যাদের থাকবে তাদের মধ্যে মৃত্যুর হার বেশি হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সবকটাই করোনা মৃত্যু এবং সেটা সরকার এখন স্বীকার করে সেই পার্টটাকেই তুলে দিলেন। এটা আমরা যদি বলেন যে এটা আমরা খুশি এইটাতে। কিন্তু আরেকটা জিনিস আমরা সরাসরি বলতে চাই, সেটা হচ্ছে যে এই আনলক যখন শুরু হয়েছিল তখনও যেমন পরিকল্পনার ঠিকঠাক ছিল না, এই মানে লকডাউন যখন শুরু হয়েছিল আনলকের ক্ষেত্রেও যদি পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আবার আমাদের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এবং আমরা এটাও মনে করি যে এটা রাজনীতি করবার সময় নয় এবং সেই জন্যেই আমরা আমাদের সংগঠনগতভাবে আপনারা যদি দেখেন যে পরপর 5টা চিঠি আমরা মুখ্যমন্ত্রীকে আমরা দিয়েছিলাম এবং প্রত্যেকটাই গঠনমূলক হচ্ছে বা মানে যদি বলেন প্রস্তাব বা যদি বলেন পরামর্শ। এবং তার মধ্যে সম্প্রতি এই দুটো আমাদের মেনে নিয়েছে যে কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অনুমতি, এটা আমরাই একমাত্র করেছিলাম আমাদের সংগঠন থেকে। একইভাবে আমরা বলেছিলাম যে আমাদের এই অফিসগুলো দুটোভাবে মানে দুটো শিফটে খোলা হোক। একইভাবে আমরা বলেছি এই আনলক 1-এর সময় যে আপনারা তো সবই খুলে দিয়েছেন, যে ধর্মস্থান থেকে শুরু করে মদের দোকান মল থেকে শুরু করে, তা মানুষগুলো যাবে কি করে? সরকারের এই সময় দরকার যে সমস্ত প্রাইভেট বাস যারা চালাতে চাইছে না সেই বাসগুলো নির্বাচনের সময় যেরকমভাবে অধিগ্রহণ করে চালানো হয় সেরকমভাবে চালান। একইভাবে আমরা শেষ চিঠিতে 10 তারিখ এখানেই আসবো এবং যেটা আপনিও বললেন যে আমরা আজকে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে জানিয়েছেন যে দুটো শিফটে সরকারি অফিসে কাজ চালু করা হবে, 9:30 থেকে 2:30 একটা শিফট, 12:30 থেকে 5:30, যাতে একসঙ্গে অনেকের জমায়েতটা সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, মিনিমাইজ করা যায়। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আর একই সঙ্গে জানিয়ে রেখেছি উপসর্গ যাদের সামান্যতম উপসর্গ রয়েছে বা যাদের বাড়ি কন্টেনমেন্ট জোনে তাদেরও যাতে অফিসে না আসা হয় তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরবো, ডক্টর সরকারের কাছেও যাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি ডক্টর কুণাল সরকারের কাছে চলে যাবো। ডক্টর সরকার, আপনার কাছে এটা জানার চেষ্টা করছিলাম যে এই পরিসংখ্যানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এবং আপনি একটু আগে ভেন্টিলেশনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমার প্রশ্ন যে সেক্ষেত্রে কি নন ব্রিদেবল মাস্ক বা নন ব্রেদার মাস্ক বা হাই ফ্লো নেজাল ক্যানুলার এগুলোর ওপর একটু জোর দেওয়া যেতে পারে এই মৃত্যুর সংখ্যা সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করার জন্য? আমাদের প্রত্যেকটি ক্রিটিক্যাল কেয়ার, সরকারি বেসরকারি সমস্ত ক্রিটিক্যাল কেয়ারে সবাই সেদিকে চেষ্টা করছেন। একেবারে মরিয়া বা অপারক না হলে এখন কোভিড পেশেন্টস আর নট ভেন্টিলেটেড। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা সমীরবাবু কিছুক্ষণ আগে বললেন, যে আমাদের বড় শহরে, আমাদের রাজ্যের রাজধানীতে there is always a higher concentration of the respiratory sick patients, সেগুলো আর যে আরেকটা প্রসঙ্গ যেটা এখানে চলে আসছে সেটা হলো আমাদের যে আমরা ইটালির প্রায় অ্যাবাউট 1.5 মাস পরে হলো মুম্বাইয়ের 1 মাস পরে হলো দিল্লি। এখন ভারতবর্ষের দিল্লির পরে এই একটা বিস্ফোরণ বা ব্লাস্টটা রিসিভ করার কোন শহর লাইন দিয়ে আছে সেটা আমাদের এখনো জানা নেই। সুতরাং এই ধাক্কাটা যদি এবার কলকাতার উপর এসে পড়ে কয়েক সপ্তাহের মধ্যে, তাহলে আমাদের ক্রিটিক্যাল কেয়ারকে, আমাদের বেড ক্যাপাসিটিকে আরও বহু মাত্রায় কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। যে মর্মান্তিক দৃশ্য আজকে আমরা মুম্বাইতে দেখছি কিংবা দিল্লিতে দেখছি, অনেকাংশে আহমেদাবাদে দেখা গেছে, যে বেড ক্যাপাসিটি নিয়ে মানুষ হাবুডুবু খাচ্ছে। আজকে পরিষেবা যেন সেই জায়গায় না যায় আমাদের হাতে। আমরা জানি না যে দিল্লির পরে আমাদের মেজর শহর আসবে, সেই চমকটা শহরে সেই চমকটা আসবে কি, আদৌ আসবে কি আসবে না, কিন্তু সেই ওয়ার টাইম প্রিপারেশনটা আমাদের এখন নিয়ে রাখতে হবে। কারণ দিল্লি ছিল না, যে শহরে 8,000
হসপিটাল আছে, সে শহরের এরকম একটা হিজিবিজি অবস্থা হওয়ার কথা নয়। তাই আমরা যেন সচেতন হই। আমরা আজকে যেমন রেট অফ রিকভারি বেশি, অ্যাবসলিউটলি গুড, আমাদের আমাদের ওপর যেন সেই সুনামিটা না আসে। আমি আসবো আপনার কাছে, আমি সমীর চক্রবর্তীর কাছে চলে যাবো। একটু আগেই রাজু অভিযোগ করছিল যে স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে এবং এখনো অবধি অনেক জল মেশানো হচ্ছে, এমন অভিযোগ রাজুদের। মবিয়া, আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে রাজনীতির কোনো কথা বলবো না, তার কারণ মানুষ সংকটে রয়েছে, তাদের বাঁচানোর ব্যাপার। কিন্তু ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। রাজুবাবুদের উপায় নেই, সব জায়গায় এসে সরকারের বিরোধিতা করা ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। আমি তাহলে রাজুবাবু যখন কথাটা বললেন, উনি রাজনীতি আনলেন, কিন্তু আমি গত পরশু দিনের একটা ঘটনা বলছি, গতকালকের কাগজেও বেরিয়েছে। তাতে আহমেদাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস তিনি তার রায় দিতে গিয়ে বলছেন যে আহমেদাবাদের সরকারি হাসপাতালের অবস্থা অন্ধকূপের থেকেও খারাপ। গুজরাট বিজেপির সরকার, আগে তার জবাবটা দিন রাজুবাবু, তারপরে আঙুল তুলবেন পশ্চিমবাংলার দিকে। কেন? নরেন্দ্র মোদীর গুজরাট, অমিত শাহর গুজরাট, বিজেপির গুজরাট, যেখানে সবচেয়ে বেশি মহারাষ্ট্রের পরে করোনায় আক্রান্ত, কোনো মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই। একটু আগে কুণালবাবুও বলছেন, এবং হাইকোর্টের রায়, সেখানকার চিফ জাস্টিসের বক্তব্য। আমি কিন্তু রাজনীতির কথা প্রথমেই তুলে নিই। দিল্লির ব্যবস্থাটা তো কেন্দ্রীয় সরকারের হাতে। কি করছে তারা? কি করছে? আপনার ডিফেন্স সেক্রেটারি পর্যন্ত করোনায় আক্রান্ত, সাউথ ব্লকে ঢুকে গেছে করোনা। না চুপ করলে তো ওই তো মমতা ব্যানার্জির শিষ্য, এরা চুপ করবে না, বকে যাবে। আমি না চুপ করলে না, হ্যাঁ, তার কারণ চুপ করতে বলুন, একটু চুপ করতে বলুন, কথা তো শুনতে হবে, পাগলা দাস কথা তো শুনতে হবে, পাগলা দাস উত্তর, একটু উত্তর নিতে হবে। যে কোনো কাজ নেই, শুধু সমালোচনা করে বেড়ান। বলে যান, উনি একা বলে যান। আমি তো বলছি, বিজেপি শাসিত গুজরাট, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজু আমি শুনে উত্তর নিন, চেয়েছি রাজু। সবকটা জায়গায় আপনারা ফেলিওর। তাহলে আগে আপনারা পদত্যাগ করুন। আর এরম বলে পাগলের মতো বকে গেলে কি উত্তর দেবো? পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি সরকারটা। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি। থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি রাজুর কাছে চলে যাবো। রাজু, সমীর বাবুর বক্তব্যের উত্তর কি আছে? তাহলে আমি উত্তর নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, উত্তর তো আছেই, কিন্তু দেখুন, মমতা ব্যানার্জি আজকেই বলেছে যে আমি করোনা এক্সপ্রেস বলিনি, অর্থাৎ মিথ্যাচারের একটা লিমিট আছে। দেখুন, উনি আহমেদাবাদ হাইকোর্টের কথা বলছিল, কলকাতা হাইকোর্ট কি বলেছে? এখানে মৃত্যু নিয়ে ছেলে খেলা হচ্ছে, সঠিক রিপোর্ট দিচ্ছে না। আপনি বলুন, কোন রাজ্যে নার্সরা বিদ্রোহ করছে, কোন রাজ্যে ডাক্তাররা বিদ্রোহ করছে, কোন রাজ্যে পুলিশরা করোনাকে নিয়ে বিদ্রোহ করছে, কোন রাজ্যে সাফাই কর্মীরা করোনাকে নিয়ে বিদ্রোহ করছে, কোন রাজ্যে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোন রাজ্যে খাদ্য সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোন রাজ্যে পুর সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, পুরো একটা মিথ্যা সরকার, পুরোপুরি ফেলিওর। এখানে মিথ্যে দেখার জন্য চেঁচিয়ে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী, আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী মিথ্যার পিএইচডি করেছে, মিথ্যে কথার পিএইচডি করে আছে। তিনি আবার অন্য রাজ্যের কথা বলছেন। আমি বলছি সেন্ট্রাল টিমে আসলে আমরা সবাই বাইরে আছি। সমীর বাবু, রাজু বাবু, সবাই অত্যন্ত ম্যাচিউর, সবাই অত্যন্ত পরিণত, অত্যন্ত দায়িত্বশীল। এটুকু আমি এক্সপেক্ট করব। এখান থেকে প্রত্যেককে বারবার থামানোর দায়িত্ব সঞ্চালকের নয়। আমার একটাই বক্তব্য, প্রশ্ন করলে তার উত্তরটা পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। সবার উদ্দেশ্যে এই কথাটা বলে যাচ্ছি, অর্থাৎ দুই পলিটিক্যাল ব্যক্তিত্বের উদ্দেশ্যে। বলুন প্লিজ। মৌপিয়া দেবী, আমি কিন্তু প্রথম থেকেই আজকে রাজনীতির কথা বলছিলাম না, তার কারণ সাবজেক্টটা রাজনীতির নয়। সাধারণ মানুষ বাঁচবে কেনা, তাদেরকে সুরক্ষিত করা যাবে কেনা। তা রাজুবাবু যখন এই কথাটা বললেন, আমি তার উত্তরে ওনাকে একটা কথা বলি, যে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ভয়ে অফিস যেতে পারছেন না, কারণ হচ্ছে সাউথ ব্লকে করোনা ঢুকে গেছে। সাউথ ব্লকে 3টে অফিস, ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং প্রধানমন্ত্রীর অফিস। নবান্নে অনেক আগে করোনা ঢুকে গেছে, কটা গাড়ি দাঁড়াচ্ছে এখন? নবান্নে কটা গাড়ি দাঁড়াচ্ছে এখন? মমতা ব্যানার্জি নবান্নে কটা গাড়ি দাঁড়াচ্ছে? আরে দাঁড়ান, মমতা ব্যানার্জি আর লকডাউন ভাঙবে, প্রধানমন্ত্রী লকডাউন ভাঙবে, মুখ্যমন্ত্রীর ভেতর গিয়ে চোখ কাটবে, ছবিতে টিভিতে মুখ দেখানোর জন্য
টিভিতে আরে বাবা, প্রধানমন্ত্রী অফিস যাবেন না? রাস্তা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অফিস যাবেন না? বাড়ি থেকে অফিস চালাচ্ছেন, একদিনও অফিস যেতে পারছেন না ভয় যেতে পারছেন না। শুনুন, শুনে নিন, মমতা ব্যানার্জি নবান্ন শুধু কোটি কোটি টাকা অফিস তো পেয়ে করছেন না, যাচ্ছেন অফিস থেকে বসে। আপনার মোকাবিলা আর সেখানে করছেন। সমীরবাবু, রাজুর কাছে আসবো। রাজুবাবু, আমি ডক্টর lockdown গুপ্তার মানছেন কাছে না, যাবো। বড় ডক্টর বড় গুপ্তা, এখন অবধি আমরা যে সমস্ত ভাবনা চিন্তা পরিকল্পনাগুলো দেখছি, যেমন যেটা আগেও বললাম যে দুটো শিফটে, আপনিও বললেন দুটো শিফটে সরকারি অফিসে হাজিরার ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন, অন্যান্য বেসরকারি অফিসের ক্ষেত্রেও সেই পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা দেখছি যে আজকে থেকে আবাসনে গিয়ে সেখানে টেস্ট হচ্ছে, সেখানে হেলথ চেক আপ হচ্ছে। এর আগে বাজারগুলোতে আমরা দেখেছি র্যান্ডম টেস্টিংয়ের পথে হাঁটা হচ্ছে। সেখান থেকে আমার প্রশ্ন যে আর কি উদ্যোগ নেওয়া যেতে পারে ডক্টর গুমটা? কোন জায়গাটায় আপনার মনে হচ্ছে যে না, এখানটা সেইভাবে করা হচ্ছে না? দুটো জিনিস আমি আগে বলে নিই। সবাই বলছে এটা রাজনীতি করবার সময় নয়, কিন্তু সত্যিটা সত্যি। আমাদের চিকিৎসকদের আমাদের খারাপ লেগেছে যখন রাষ্ট্র এটা বলতে শুরু করলো যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা তাদের নিজেদেরকেই নিতে হবে। আপনি যুদ্ধ করতে পাঠাবেন আর সেনাবাহিনীর দায়িত্ব নেবেন না, এটা হয় না। এটা এক। দুই হচ্ছে, আমাদের যে আলোচনাটা শুরু হয়েছিল যে আমাদের মৃত্যু হার অনেক বেশি, সারা ভারতবর্ষের গড়ের থেকেও বেশি, এটা সত্যি। এবং এই সত্যিটাকে কমানোর জন্য যে সময়টা আপনি পেয়েছিলেন যে আপনার অনেক পরিমাণ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করে ফেলা, কোভিড রোগীদের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করে ফেলা, আমরা দুঃখিত বলতে যে সেটা এখনো পর্যন্ত হয়নি। আর আপনি যে প্রস্তাবটা বলছেন যে এখন কি করা উচিত, এই প্রস্তাবটা আমরা অনেকবার দিয়েছি। টেস্টিং আরও টেস্টিং, যত পারা যায় টেস্টিং করতে হবে রেড জোনে, টেস্টিং করতে হবে কন্টেনমেন্ট জোনে, এবং এই টেস্টিংয়ের ডিটেলস ডাটা আমাদের দিতে হবে। আপনাকে কোয়ারেন্টাইন সেন্টারগুলো মানবিক করতে হবে, সেখানে মানুষ যাতে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। আপনাকে এটা দেখতে হবে যে আপনি প্রত্যেকটা মানুষ যাতে বিনা পয়সায় রেশনের মাধ্যমে তার মাস্ক আসছে। যেমন আমরা দেখলাম যে গতকালই হুর তরফ থেকে বলা হয়েছিল যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট যারা, তাদের থেকে করোনা স্প্রেড করে না। আজকে আবার সেখান থেকে কিছুটা ব্যাকট্র্যাক করলো হু, বললো যে এরকম এখনো বিস্তারিতভাবে এরকম কোনো এভিডেন্স পাওয়া সেইভাবে যায়নি, অর্থাৎ সব ক্ষেত্রে এরকমটা ভাবার কোনো কারণ নেই, সেই গ্রাউন্ড নেই। আমরা দেখতে পাচ্ছি ICMR এর স্টাডি বলছে যে কন্টেনমেন্ট জোনে 15 to 30% বাসিন্দা তারা অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তারা করোনা পজিটিভ হয়ে তারা আবার সুস্থ হয়ে উঠেছে। এটা ICMR এর স্টাডিতে উঠে আসছে। তো এখানে দাঁড়িয়ে তো প্রশ্নগুলো উঠছে যে বিশেষ করে যে সমস্ত জায়গায় প্রাদুর্ভাব বেশি, আমি যদি কলকাতা শহরই ধরি, সেখানে কি করণীয় এই মুহূর্তে? যে জিনিসটা করণীয়, প্রথমত আমি ডক্টর গুমটা যেটা বললেন, একটা চিকিৎসক হিসেবে আমি অনেকটাই একমত। একটা কথা বলি যে আজকের সন্ধ্যেবেলা অবধি ভারতবর্ষের মেইন মর্টালিটি রেট পার মিলিয়ন পপুলেশন হচ্ছে 4.02 মতো, আর পশ্চিমবঙ্গ প্রায় ভারতবর্ষের সঙ্গে সামান্য একটু কম। পশ্চিমবঙ্গের হচ্ছে 3.68, দিল্লির হচ্ছে 40-এর ওপরে। এখন যে জিনিসটা ইজ অ্যান আন্ডারলাইং ট্রুথ, যেটা আমাদের করতেই হবে, সেটা হলো যে কে সিমটোম্যাটিক, কে অ্যাসিমটোম্যাটিক, এগুলো আমরা পরে বুঝতে পারি। সুতরাং আমাদের প্রথম দিকে টেস্টিংয়ের ওপর হাল ছাড়লে চলবে না। যেটা মহারাষ্ট্রে হয়েছে, দিল্লিতে হয়েছে, গুজরাটে হয়েছে, তারা পর্যায়ক্রমে টেস্টটা কমাতে শুরু করেছেন, হয়তো কিছুটা হতাশার মাধ্যমে। সুতরাং উই ক্যানট রিডিউস টেস্টিং। আর হুয়ের কথাবার্তা সাম্প্রতিককালে কি হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে হোক, কি আমাদের রেমডেসিভির নিয়ে হোক, কি আমাদের এসিমটোম্যাটিক কেস নিয়ে হোক, সত্যি কথা হু হ্যাজ ভেরি লিমিটেড ক্রেডিবিলিটি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। একটা দেশকে তার পরিবেশকে বুঝে, তার পরিস্থিতিকে বুঝে সেই মতোভাবে এগোতে হবে। এবং আরেকবার আমরা কথাটা বলি যে আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে টেস্টিং। আজকে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি। আজকের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে বিল্ডিং আপ অ্যাডিকুয়েট হেলথ কেয়ার ক্যাপাসিটি। কারণ বারবার মনে রাখতে হবে, দিল্লির পরে বেত্রাঘাতের জন্য লাইনে কে দাঁড়িয়ে আছে আমরা এখনো জানি না। আমাদের কাছে আঘাতটা এলে আমরা যেন মোটামুটি প্রস্তুত থাকি। দ্যাট ইজ বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রস্তুত তো সমীরবাবু? এবং এই যে টেস্টিং এবং টেস্টিংয়ের কথা বলা হচ্ছে, এক্ষেত্রেও যেহেতু আমরা কলকাতায় মৃত্যু হার নিয়ে কথা বলছি, কোনো মহল তারা বলছেন যে ঠিকই গত বেশ কয়েক সপ্তাহে টেস্টিং অনেক বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু এখনো সেটা অন্যান্য বেশ কয়েকটা রাজ্যের থেকে কম।
অ্যাডিকুয়েট নয়। সমীর বাবু, আমি ডক্টর সরকার যে কথা adequate বললেন, নয় বলছেন ডক্টর। আমি সম্পূর্ণ তার কথা সুদ ধরে বলছি। আমি ডক্টর সরকারের কথা আমি 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 তো বলছি, ডক্টর সরকারের কথা সুদ ধরে বলছি যে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি ক্রমাগত টেস্টিংয়ের সংখ্যা কমছে, তার কারণ পজিটিভের কেস পাচ্ছে, বেড নেই হাসপাতালে। পশ্চিমবাংলায় সেখানে বাড়ছে, 10,000-এর কাছে রয়েছে রেগুলার। সেটা যদি দেখেন, আমি শুধু একটা ঘটনা মপিয়ে আপনাকে বলি, গতকালকের ঘটনা, গত পরশুর ঘটনা। আন্ডার সেক্রেটারি ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি নাম ধরে বলছি, তার নাম হচ্ছে রীতা মল। রীতা মল, আন্ডার সেক্রেটারি ফাইন্যান্স, রেভিনিউ ডিপার্টমেন্ট, করোনায় আক্রান্ত, 2 দিন ধরে বেড পাইনি দিল্লিতে। তারপরে কালকে গভীর রাতে, রাত্রি 12:30টার পরে কোথাও একটা শয্যা জোগাড় হয়েছে। এই হচ্ছে খুব দিল্লির অবস্থা। রাজু, তারপর আপনারা আমি নাম ধরে পশ্চিমবঙ্গের বলছি, হেলথ সিস্টেম আন্ডার সেটা সেক্রেটারি ভেঙে পড়েছে এরকম ফাইন্যান্স, অভিযোগ রেভিনিউ করছেন। রাজু, ডিপার্টমেন্ট। উত্তর নেব তো সমীর বাবু, প্লিজ থামুন। হ্যাঁ, আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধু সে করোনায় আক্রান্ত হয়েছিল, সারা হাসপাতালগুলোয় জায়গা পায়নি। পুলিশের লোক সারা হাসপাতালগুলোয় মারা গেছে করোনায়, হাসপাতালে জায়গা পায়নি। দেখুন, এই 2.5 মাস 3 মাস যে লকডাউনের সময় দিয়েছিল কিসের জন্যে? এখানে তো স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্যে, কিন্তু এখানে টোটালি রাজনীতি করা হয়েছে। রিপোর্টিং, লোক মারা যাচ্ছে, তারপরে আসছে হচ্ছে রিপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র রিপোর্ট মোদী সঠিক সময় এই আড়াই পাচ্ছে না। মাসে কি করলেন? কেন্দ্রীয় সরকার কি করলো? আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আরো অনেকে করছেন যে কেন্দ্রীয় সরকারি বা এই আড়াই মাসে কি করলো? কেন্দ্রীয় সরকার তার পুরো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার পুরো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখানে তো এই রাজ্যে তো নাইসেডের থেকে টেস্টিং এর কিটই নেয়নি, আর মিথ্যা বলে দিলে এখানে কিট আসেনি। আমি দুটো কথা এখানে বলতে চাই, যেটা আগেও বললাম যে কারণ হচ্ছে যে ফ্যাক্টরটা সেটা একদম আরো বিস্তারিত তথ্য সহকারে প্রত্যেকদিন হেলথ বুলেটিনে দেওয়া হচ্ছে। গত পরশু থেকে এটা শুরু হয়েছে। তার নিরিখে যদি আমরা দেখি তাহলে কোন কোন ফ্যাক্টর এই ভাইরাসের মারণ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে, ফেটাল করে দিতে পারে, তার কি কোনো আভাস পাওয়া যাবে? একটা ছোট্ট বিরতির পর আমি এই প্রসঙ্গ নিয়ে ফিরবো ডক্টর গুমটা এবং ডক্টর সরকারের কাছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরিলাম বিরতির পর। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর সরকারের কাছে এখানে একটু জানতে যাবো। ডক্টর সরকার, আমরা আবারও বলছি, গত কালকের যে বিস্তারিত ডেটাটা আমরা দেখছি, তার উপর যদি দেখি যে কোমরবিডিটি ফ্যাক্টরের ক্ষেত্রে মহিলাদের মৃত্যুর ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে 26% হাইপারটেনশন, 29% হাইপারটেনশন, পুরুষদের ক্ষেত্রে 26% হাইপারটেনশন। এরকমভাবে আরও কিছু কোমরবিডিটি ফ্যাক্টর, সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমার আপনার কাছে এখানে জিজ্ঞাসা, যেগুলো থেকে কোনো কনক্লুশনে কি আমরা পৌঁছতে পারি? মৌপি, আমরা নিশ্চয়ই এই কনক্লুশনে পৌঁছতে পারি যে যার স্বাস্থ্যের অবস্থাটা খানিকটা ভালনারেবল, যার অন্যান্য সমস্যা আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, স্মোকিং, ক্যান্সার পেশেন্ট, ইমিউনোসাপ্রেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে আমাদের আরও ভীষণভাবে কেয়ারফুল হতে হবে। এবং আজকে যখন আমরা একটা আনলকিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রথম কথাটা হলো যে যারাদের আমাদের কাজকর্মে, রাস্তাঘাটে, অফিস কাছারিতে বেরোতে হবে, আমাদের ব্যক্তিগত, আমাদের ইন্ডিভিজুয়াল সেফটির গার্ডটাকে আমাদের একেবারেই হালকাভাবে নিলে চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি খুব সংক্ষেপে ডক্টর গুমটার কাছে চলে যাব। ডক্টর গুমটা, হ্যাঁ, এটা আমি ডক্টর সরকারের সঙ্গে একদমই একমত যে এই যে বিস্তারিত ডেটা যেটা পাওয়া যাচ্ছে, এটাতে আমাদের অনেকটাই উপকার হবে। কিন্তু পাশাপাশি দুটো জিনিস মনে রাখতে হবে যে এই যে ভালনারেবল গ্রুপ আছে, এবং এই গ্রুপটাকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তার জন্য আমার রাজ্য বা আমার রাষ্ট্রের কোনো না কোনো পরিকল্পনা তাদের করা উচিত। তাদের প্রতিদিনের প্রয়োজন, তাদের প্রতিদিনের ওষুধপত্র, তাদের প্রতিদিনের খাবার যাতে রাষ্ট্র সরাসরি তার বাড়িতে দেওয়ার আমি এখানে রাজুর কাছে আসবো। রাজু, সেই কোমরবিডিটি ফ্যাক্টর যেটা নিয়ে এত আক্রমণে শান দিচ্ছিলে তোমরা, সেটার সম্পর্কে তো খুব বিস্তারিত, খুব স্বচ্ছ একটা ডেটা পাওয়া যাচ্ছে, এবং যেটা চিকিৎসকরাও বলছেন যে এটার অ্যানালিসিসের ব্যাপারে, পরবর্তী রূপরেখা নির্ণয়ের ব্যাপারে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে।
আমরা তো এটাই চেয়েছিলাম প্রথম থেকে এটা হোক, এটা হয়নি। দ্বিতীয় দেখো আমার দুটো কথা আছে, এক হচ্ছে যে কোয়ারেন্টাইনগুলোতে যেভাবে খুব মানুষকে সংক্ষেপে, রেখেছে 30 সেখানে সেকেন্ড। সাপের কামড় খেয়ে মরছে, আর দ্বিতীয় হচ্ছে সেখানে টাকা তোলা হচ্ছে সেখানে টাকার তোলা হচ্ছে খাওয়ার জন্যে, সেখানে কারা টাকা তুলছে, সরকার তুলছে না তৃণমূলের তোলাবাজি চলছে, আর তৃতীয় হচ্ছে করোনায় পুরোপুরি এই রাজ্য ব্যর্থ, আর তার জন্য প্রশান্ত কিশোরের নির্দেশে অভিযোগের তীর পুরো কেন্দ্রের দিকে ঘুরিয়ে দাও, ভগবান ভরসা, বাংলার মানুষ এটা বিশ্বাস করবে না। উত্তর নিন, রাজু, সময় সংক্ষিপ্ত, সময় পাবেন। ব্যর্থ ওনাকে হয়েছে থামান। সমীরবাবু, please বলুন, ওনাকে থামানোর দায়িত্ব। আমি বলছি যে রাজু বাবু দয়া করে মিথ্যে কথা বলাটা বন্ধ করুন। কেউ কোথাও টাকা তোলেনি, একটা ইনসিডেন্টও দেখাতে পারবেন না। আমার শুধু অনুরোধ, ডাক্তার, প্রশাসন প্রত্যেককে অভিনন্দন প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী এবং জনসাধারণকে। দেখুন গত রোববার যেখানে কেসটা 449 অব্দি উঠে গেছিল, ধীরে ধীরে গতকালকে 300-র নিচে চলে এসছে। 372 ছিল গতকাল, আজকে সেটা কমে 343। আজকে 343। অনেক ধন্যবাদ সমীরবাবু, ধন্যবাদ রাজু, ধন্যবাদ ডক্টর গুমটা, ধন্যবাদ ডক্টর সরকার। অর্থাৎ এরকম রূপলি রেখাগুলো যেমন আমরা নিয়ে কিছুটা ভরসা পাচ্ছি, আবার একই সঙ্গে কলকাতার মতো শহরে মৃত্যু হারের বৃদ্ধি সেটা একটা উদ্বেগের জায়গা রেখে দিচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে আমরা শুধু চাইবো যে সমস্ত রাজনীতি ব্যতি রেখে এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াইটা সেটা খুব সিনসিয়ারলি এগিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।